সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় বিদেশি চাপে বাংলাদেশ। বিদেশি চাপে বাংলাদেশ। বাংলাদেশ এখন এমন একটি সময় পার করছে যখন একটি জাতীয় নির্বাচন সামনে। অন্তর্বর্তীকালীন সরকারের চেষ্টা একটি সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে। জুলাই সনদের জন্য মুখিয়ে আছে মানুষ এবং রাজনৈতিক দলগুলো। শারদীয় দুর্গোৎসব শেষ হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন। এইসব বিষয় এবং সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জহুরুল আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি, সামরিক এবং রাজনীতি বিশ্লেষক। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও আছেন আলফাজ আনাম, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। যেহেতু পার্বত্য চট্টগ্রাম এই মুহূর্তে একটু টালমাটাল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ে একজন সামরিক বিশেষজ্ঞের কাছে জেনে বাকি বিষয়ে আলোচনায় যাব। জহুরুল আলম, আপনার কাছ থেকে জানতে চাই, পার্বত্য চট্টগ্রাম হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়, মানুষের সংখ্যা বাড়ে, কিছু মানুষের প্রাণ যায়, সাধারণ মানুষের প্রাণ যায়, আবার যারা এই জিনিসগুলো নিয়ে খেলেন তারা নানান ধরনের ছোঁয়া কাটেন। আমরা যেটুকু দূর থেকে জানি, বুঝি বা দেখি বা মানুষের লেখা পড়ে বুঝতে পারি বা মানুষের বক্তব্য, আপনার কাছে একটু জানতে চাই যে পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান কতটা সম্ভব বা কতটা তাড়াতাড়ি সম্ভব? বিদেশি চাপ, আমি যদি এটি দিয়ে শুরু করি তাহলে বলবো যে চাপ বলতে আমরা যেটুকু অস্থিরতার মধ্যে আছি সেটা হলো ইন্ডিয়া। ভারত আমাদেরকে একটা বিরূপ পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়েই সবসময় আমাদেরকে চালিত করার চেষ্টা করেছে। যখনই এখানে তাদের পছন্দ মতো কোনো সরকার থেকেছে বা না থেকেছে, থাকলেও তাদের ছকটা তারা ঠিক মতোই চালিয়ে গেছে এবং পার্বত্য চট্টগ্রাম হলো তার জ্বলন্ত দৃষ্টান্ত। আমি যদি ইতিহাসের দিকে যাই বা পুরনো দিকে যাই, তাহলে সেই ৭২-এর সংবিধানের বাঙালি জাতীয়তাবাদ থেকে পাহাড়ের সমস্যা শুরু হয় যখন মানবেন্দ্র নারায়ণ ছিলেন বোধহয় সংসদ সদস্য। তারপরে আমি খুব সংক্ষেপে চলে যেতে চাই, তারপরে উনি পার্বত্য জনসংহতি সমিতি তৈরি করলেন যখন উনি দেখলেন যে আমাকে বাঙালি হয়ে থাকতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব না। এরপরে তারা যে কাজগুলো করলো এবং ইন্ডিয়া সহায়তায় তারা তাদের লোকদেরকে সশস্ত্র গ্রুপে ট্রেনিং দিল এবং তাদেরকে অস্ত্র দিল, আশ্রয় দিল। এবং তারই প্রেক্ষিতে আমার যদি মনে পড়ে যদি সম্ভব, আমরা তখন কমিশন পেয়েছি 15 বা 20 দিন হবে। 27 মে 1977 প্রথম তারা আর্মির উপরে অ্যাটাক করলো কাপ্তা এলাকায়। ফর্চুনেটলি আমারই একজন কোর্সমেট ওই পেট্রোলে ছিলেন এবং উনি এখনও বেঁচে আছেন, ব্রিগেডিয়ার হিসেবে রিটায়ার্ড, এবং সেখানে 19 জন সেনা সদস্যকে তারা হত্যা করলো। এই হলো তাদের ফার্স্ট ওপেন অফেন্সিভ আমাদের চিটাগং হিলট্যাক্সের উপরে। তারপরে তো আর্মি ডিপ্লয় হলো, দীর্ঘ 20 বছর কাউন্টার ইনসার্জেন্সি আর্মি যুদ্ধ করলো এবং মোটামুটি একটা ভালো অবস্থানে আমরা নিয়ে চলে এসেছিলাম। আমি নিজেও ছিলাম হিলট্যাক্সে। কিন্তু তারপরে হঠাৎ করেই আওয়ামী লীগ সরকার আসার পরে 1997 সালে 2 ডিসেম্বর, ইফ আই এম নট রং, তারা একটা শান্তি চুক্তি করলো। এবং আমার বিশ্বাস যে এই শান্তি চুক্তি করে আমরা আমাদের যতটা লাভ হয়েছে দেশের অন্যান্য মানুষের, তার সাথে বোধহয় পাহাড়ি এলাকা বা ইন্ডিয়াকে বেশি আমরা বোধহয় সুবিধা দিয়ে দিয়েছি। এবং তার পক্ষে হয়েছে কি, আমাদের অনেকগুলো ক্যাম্প আমরা সরিয়ে প্লেনল্যান্ডে চলে এসেছি, এখন মুষ্টিমেয় কিছু ক্যাম্প রয়েছে। এই সুযোগে পাহাড়িরা এবং তাদের সন্ত্রাসীরা ইন্ডিয়ারই মদতে সময়ে সময়ে এটা আমাদের উপরে একটা প্রবলেম ক্রিয়েট করে চলেছে। এবং আমি দেখেন যে আওয়ামী লীগ সরকার যতদিন ছিল ততদিন খুব কম হলেও যখনই ফ্যাসিবাদের পতন হয়েছে তার সাথে সাথে একটা অশান্ত পরিবেশ তারা তৈরি করার চেষ্টা করছে। এবং তার লেটেস্ট হলো খাগড়াছড়ির ধর্ষণ ইস্যু, যেটা আমরা দেখেছি যে ধর্ষণের কোনো আলামত ডাক্তার পায়নি। তো এর সঙ্গে যারা পাহাড়ের নেতা নেতৃবৃন্দ যারা রয়েছে, সন্তু লারমা, এবং কদিন আগে আমি জানি না আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমার দেশ একটি সংবাদ ছাপিয়েছিল
27শে জুলাই 2025 তারিখে তারা বলেছিল সন্তু লারমা মনোগীতের গোপন বৈঠকে সন্ত্রাসের ছক পাহাড়ে। একটা ডিটেলস সুন্দর একটা তারা রিপোর্ট ছাপিয়েছিল, যেখানে বলা হয় যে এই মনোগীতটা কে? মনোগীতের আসল নাম কিন্তু মনোগীত না, তার আসল নাম হলো করুণালঙ্কার ভান্তে। তার বাড়ি হলো দিঘিনালা, আমি কিন্তু দিঘিনালা চাকরি করেছি। তার বাড়ি হলো খাগড়াছড়ির দিঘিনালা। সে ছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা জেএসএস এর সহ সভাপতি। শান্তি চুক্তির পর সে ভারতে চলে যায়, ভারতের আশ্রয়ে সে লালিত পালিত হচ্ছে। সে নিজের নাম পরিবর্তন করেছে, তার নাম হলো এখন মনোগীত জম্মু। সে বাংলাদেশে পাহাড়ি এই চিটাগং হিল ট্র্যাক্সকে জম্মু ল্যান্ড তৈরি করবে, এর নেতা হিসেবে ওখানে বসে আছে। এই জম্মু ল্যান্ডের প্রথম কিন্তু আমাদের সাংবাদিকদের নজরে আসে বা আমাদের গোয়েন্দাদের নজরে আসে 2017-তে। এই ভদ্রলোক এই জম্মু মনোগীত জম্মু ভারতের একটা বিচ্ছিন্নতাবাদী দলের কাছ থেকে 41টা গ্রেনেড গোপনে নিয়ে আসে বাংলাদেশে, এবং তারা এই জেএসএস এর সশস্ত্র দলকে একটা গোপন জায়গায় হস্তান্তর করে। এই প্রথম আমাদের নজরে আসলো, কিন্তু তখন এটা নিয়ে খুব বেশি আলোচনা বা কিছু হয়নি। তারপরে সে আবার ওখানে চলে যায়। ঠিক কিছুদিন আগে 3 মে, আপনার যদি মনে থাকে, 3 মেতে আমাদের সন্তু লারমা গিয়েছিলেন ভারতে চিকিৎসার নামে, কিন্তু উনি ভারতে কোনো ডাক্তারের কাছে যাননি, কোনো ডাক্তারকে দেখাননি, কোনো হাসপাতালে ভর্তি হননি। তিনি মনোগীত জম্মুর বাসায় উঠেছেন নয়াদিল্লিতে, এবং যে কদিনই ওখানে ছিলেন সে কদিনই সন্ত্রাসী, কিছু চিহ্নিত সন্ত্রাসী, পাহাড়ি সন্ত্রাসী ওখানে যাওয়া আসা করেছে, এবং তাদেরই ওখান থেকে ছক করে যে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সরকারের এই দুর্বলতার বলেন বা যে সুযোগে বলেন না কেন, এটা করে নিয়ে তারা বাংলাদেশে একটা অস্থিতিশীল করে তুলবে। এছাড়া বিভিন্নভাবে বাংলাদেশকে পৃথিবীর কাছে, বিশ্বের অন্যান্য দেশের কাছে একটা প্রোপাগান্ডা চালাবে যে বাংলাদেশ ভালো চলছে না, ভালো। আপনাকে ধন্যবাদ, আপনার কাছে আসবো। আলফা জানাম, মাননীয় প্রধান উপদেষ্টার একটি বক্তব্য এবং তার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার ভারতীয় একটা গণমাধ্যমে, যেখানে আওয়ামী লীগকে একটা হলো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া, আর একটা হলো আওয়ামী লীগের প্রতি যে সাময়িক নিষেধাজ্ঞা আছে এটি তুলে দেওয়ার বিষয়ে দুটি সংবাদ প্রচারিত হয়েছে। সেই সংবাদের প্রেক্ষিত বর্ণনা শুনতে চাই আপনার কাছে। প্রথম হচ্ছে প্রধান উপদেষ্টার বক্তব্যটার বাংলাদেশের গণমাধ্যমে ওই দিন সঠিক অনুবাদ হয়নি। উনি কিন্তু বলেন নাই যে আওয়ামী লীগের উপর এখনই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। উনি বলছেন যে এই পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আওয়ামী লীগের উপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে, এবং এটা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য করা হয়েছে। উনি কিন্তু বলেন নাই যে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। আমাদের একটু গণমাধ্যমগুলো খুব দ্রুত এই অনুবাদের কিছু সমস্যা তৈরি করে আর কি, ভুল বক্তব্য আসছে, এবং এটা প্রেস সেক্রেটারি আবারও এটা ব্যাখ্যা দিয়েছেন। আসলে আপনি যেটা বলছেন যে বাংলাদেশের উপর চাপ, আসলে কোনো চাপ নয়। আমরা বলবো যে বাংলাদেশে এক ধরনের অস্থিরতা সৃষ্টির একটা চেষ্টা আছে। এই যে আপনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন, কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে আমরা কি বুঝবো? আওয়ামী লীগের অংশগ্রহণটাকে কি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হিসাবে দেখা হবে? কারণ হচ্ছে আপনি মাত্র 1 বছর আগে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ এ দেশে যে মানুষের উপর হত্যা, গুম, নির্যাতনের ঘটনাগুলো ঘটেছে, এবং একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে গেছে, তার সঙ্গে তার দলের প্রথম সারির সব নেতা, পুরো ক্যাবিনেট, পার্লামেন্ট মেম্বার দেশ ছেড়ে চলে গেছে। এখন আপনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা তো আওয়ামী লীগেরও সভানেত্রী ছিল, তো এবং আওয়ামী লীগের যে মন্ত্রী পরিষদ ছিল, যে হোম মিনিস্টার ছিল, তিনি তো দলের নেতা ছিলেন। তো এই দলের বিচার না হওয়ার আগে কিভাবে এই নির্বাচনে অংশ নিতে চায়? এখন আপনি যদি বলেন যে এই বিচার প্রক্রিয়া বাদ দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে হবে, তাহলে তো এই গণ অভ্যুত্থানই ব্যর্থ হয়ে যায়। আমরা কিভাবে এটা অন্তর্ভুক্ত? তো ভারত এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছে। 2014 সালে যখন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলো অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছিল, তখন তো ভারত অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে নাই। তখন বলছে যত বেশি সংখ্যক দল অংশগ্রহণ করবে সেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে।
তো মেজর যে পলিটিক্যাল পার্টি ছিল বিএনপি বা জামাত ইসলামী, তারা তো নির্বাচনে অংশ নেয় নাই, কিন্তু ভারত তো বলে নাই যে এই নির্বাচনটা অন্তর্ভুক্তিমূলক হয়নি। ভারত তো ওই সরকারকে লেজিটিমেসি শুধু দেয়নি, সেই সরকারকে দীর্ঘস্থায়ী করতে যত ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া দিয়েছে। ফলে ভারত অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা কি বললো এটা আমাদের কাছে বিবেচনার বিষয় নয়। বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ নির্বাচনে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না, নাম্বার ওয়ান। সেই পরিবেশ থাকবে কি না, সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে পারবে কি না, মানুষ ভোট কেন্দ্রে যেতে পারবে, শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে তার নেতা নির্বাচন করতে পারবে। এখানে আওয়ামী লীগের অংশগ্রহণের সঙ্গে এর কোনো অন্তর্ভুক্তিমূলক কোনো নির্বাচনের প্রশ্ন নেই, কারণ আওয়ামী লীগ তো ট্রায়ালের মধ্য দিয়ে তাকে যেতে হবে। সেটা সাথে আরো কিছু রাজনৈতিক দল আছে, জাতীয় পার্টি সহ 14 দল আছে। জাতীয় পার্টির বিষয়েও আমাদের বিবেচনা করতে হবে, কারণ হচ্ছে 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত এবং সর্বশেষ 2024 সাল পর্যন্ত জাতীয় পার্টি একটা হাস্যকর অবস্থান নিয়েছে। তারা শুধু এই সরকারকে এই নির্বাচনগুলো বৈধতাই দেয় নাই, তারা সরকারের মানে পার্টও ছিল, আবার বিরোধী দলের অভিনয়ও করছে। আপনি দুনিয়াতে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এইরকম নজির দেখবেন না, বিরোধী দলও হয় আবার সরকারের অংশ হয়। এরশাদ সাহেব শেখ হাসিনার মন্ত্রীর মর্যাদায় দূত ছিলেন, জিএম কাদের মন্ত্রী ছিলেন, চুন্নু সাহেব মন্ত্রী ছিলেন, আবার ওনারা বিরোধী দলের রোল প্লে করছে। এইটার কারণ কি? এইটার কারণ হচ্ছে যে এই সরকারকে জাতীয় পার্টি বহির্বিশ্বে একটা বৈধতা দেওয়ার কাজ করছে যে হ্যাঁ আমরা একটা বিরোধী দল আছি। তো এটা তো সেম, আওয়ামী লীগের বিচার হলে জাতীয় পার্টিরও বিচার হওয়া উচিত, এবং এটা আরও আগে হওয়া উচিত ছিল, একসাথে হওয়া উচিত ছিল। কোন যুক্তিতে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের রোল ডিফারেন্ট হয়? তাতে একই পার্লামেন্টে ছিল, ক্যাবিনেটে ছিল। যদি আজকে তৎকালীন হোম মিনিস্টার বিচারের মুখোমুখি হয়, তাহলে বিমান পরিবহন মন্ত্রী জিএম কাদের কেন বিচারের মুখোমুখি হবে? আগের সরকারও তো একই, ওই সরকার তো কোনো বৈধতা ছিল না। 2014 সালের ইলেকশন তো হয় নাই, 2018 সালের ইলেকশন রাতের বেলা হচ্ছে, আর এই ইলেকশন তো আমি ডামির নির্বাচন হলো, একই কথাই তো। এটা তো পার্থক্য নাই তো, আপনি কোনো পার্থক্য এই সরকারের সাথে ছিল কি না, জাতীয় পার্টি তো সমর্থন দিয়েছে। আসবো আপনার কাছে জহিরুল আলম। এখন যে নির্বাচনের প্রস্তুতি চলছে, নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচন একটা জায়গায় বোধহয় আটকে যাচ্ছে আবার যাচ্ছে না, পিআর পদ্ধতি। কতগুলো রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে এবং উচ্চ এবং নিম্ন কক্ষ উভয় জায়গায় বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে না এমন না, সরাসরি ভোট হবে। আর যদি পিআর পদ্ধতিতে ভোট হয় তাহলে তো স্বতন্ত্র মানুষ যে নির্বাচন করতো তাদের কি অবস্থা হবে? তাদের ভোটগুলো কোথায় যাবে? তাদের সংখ্যানুপাতিক এমপি কারা হবে? পিআর নিয়ে আমি আগেও একবার কথা বলেছিলাম যে পিআর পদ্ধতি অ্যাকচুয়ালি এমন একটা পদ্ধতি যেটা সম্পর্কে আমাদের দেশের মানুষ এখনও পুরোপুরি ওয়াকিবহাল না। এক নম্বর। দুই নম্বর, পিআর পদ্ধতি কিন্তু ইন্ডিভিজুয়াল ভোটিং রাইটস, যতটুকু আমি বলছি যে আমি আমার নেতাকে বা আপনাকে মনে করেন ভোট দিয়ে সংসদে পাঠাবো, আই হ্যাভ নো রাইট। আমাকে ভোট দিতে হবে পার্টিকে, পার্টি নির্ধারণ করবে তার উপরে। পিআর পদ্ধতি হলো ইটস এ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। 1899 সালে এটা প্রথমে চালু হয়েছিল বেলজিয়ামে। এখানে হলো যে জনগণের হাতে ক্ষমতা থাকবে না, জনপ্রতিনিধিদের নিয়োগ করার কোনো স্কোপ থাকবে না, এবং আনফর্চুনেটলি যদি এটা হয় কোনো এক সময় আওয়ামী লীগ আবার ফেরত আসবে, যেটা হবে আমাদের জন্য সবচেয়ে, আমার মনে হয় উনিও একটা বললেন যে আমাদের এই যে জুলাই আন্দোলনের সাথে সবচেয়ে বড় একটা বিশ্বাসঘাতকতা বলি বা অবমাননা করা বলি আর অন্যায় করা বলি, কেন তাই হবে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়। এখন যারা পিআর চাচ্ছে আপনি খুঁজে দেখেন, তারা যদি মাঠে ইলেকশনে যায় তারা কিন্তু আশানুরূপ হয়তো ভোট পাবে বলে আমার মনে হয় না, এবং যারা পাবে না তারাই পিআরের পক্ষে বেশি কথা বলছে। আর এটা তাদের একটা চাপ সরকারের উপর করছে বলে আমি মনে করি ইনডাইরেক্টলি। শুধু কি সরকারের উপরে চাপ? হয়তো বা তাই, বা ওই হ্যাঁ আপনি যদি বলে থাকি যে অন্যান্য বিএনপির উপরে চাপ সৃষ্টি করছে কিনা বা অন্য করছে কিনা, তারপরে মনে হয় যে হয়তো বা তাই, কিন্তু অ্যাকচুয়ালি এটা যারা জানে যে পিআর হবে না। কদিন আগে ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে যে পিআর পদ্ধতি আমাদের কোনো সিস্টেমের মধ্যে নাই, কিছু নাই, সুতরাং এইটা নিয়ে এই মুহূর্তে চিন্তা করার কিছু নাই। যদি করতে হয় মেবি আমাদের সংসদের আইন পরিবর্তন করতে হবে, আইন করতে হবে, সেক্ষেত্রে নতুন সংসদ এসে এটা করবে। এই মুহূর্তে দিস ইজ নট ফিজিবল।
জুলাই সনদটা যেটা হচ্ছে সেটা হলো যে জুলাই সনদে তারা যে জিনিসগুলো অন্তর্ভুক্ত করতে চাইতেছে বা চাচ্ছে, এটা হবে 2005 নামে অভিহিত সংবিধানের অন্তর্ভুক্ত সংশোধনের অঙ্গীকার। সনদের বৈধনের প্রয়োজনীয়তা প্রশ্ন করা যাবে না। বর্তমান মূল 4 নীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদ বাদ। প্রধানমন্ত্রী দলের হবে প্রধান নন। উচ্চকক্ষ হবে পেয়ার পদ্ধতিতে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। সংসদ সদস্যগণ অর্থ বিল ও আস্থা বিলে দলের পক্ষে ভোট দিতে পারবেন, বা অন্য ক্ষেত্রে তারা স্বাধীন, ন্যায়জন ন্যায়পাল থাকবে। এগুলো হলো মূল বিষয়গুলো, যেগুলো সাধারণত আমরা ঐক্যমতে পৌঁছে গেছি। এবং এর সাথে যদি আমরা ঐক্যমতের আন্দোলন ওটাও নিয়ে আসি, ওখানে বোধহয় 166টা ক্লজ ছিল, যেখানে 84 অ্যাগ্রিড আপন, 82 নট ইয়েট ডিসাইডেড। আলটিমেটলি আমার মনে হয় যে সব রাজনৈতিক দলগুলোই উইল বয়েল ডাউন টু দি ইলেকশন, কেন তারা কিন্তু অলরেডি ইলেকশনের প্রিপারেশন নিচ্ছে। একদিকে তারা বলছে আমরা পেয়ার চাই, এই চাই, অন্যদিকে তারা কিন্তু নিজে নিজে জনসংযোগ করছে। প্রত্যেকটা পার্টি, জামাত করছে, বিএনপি করছে, অন্যান্য দল সবাই করছে, সবাই কিন্তু ভোটারের কাছে যাচ্ছে। সুতরাং আলটিমেটলি ওরা সব কিছু সাবসাইড হয়ে যাবে এবং দেখবেন ওই ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ইলেকশনটা হবে এটা কনফার্ম, অবশ্যই কনফার্ম। এবং সব দলে আমার মনে হয় স্বেচ্ছায় এবং ভালোভাবে সানন্দে সবাই ইলেকশনে পার্টিসিপেট। ছোট্ট একটা জিজ্ঞাসা, দলের প্রধান সরকারে অংশ নিতে পারবেন না, নির্বাচন তো হচ্ছে দলীয় ভিত্তিতে, একটা দলের মার্কা দেখেই ভোট দিচ্ছি, সেই দলের প্রধান যদি সরকারের প্রধান না হন তাহলে সেই সরকার কিভাবে চলবে? না, উনি সরকার প্রধান হবেন, কিন্তু যখনই সরকার প্রধান হবেন তখনই দলীয় প্রধান থাকতে পারবেন না। ইন্ডিয়াতে যেটা হলো আমাদের সামনে, এই যে সোনিয়া গান্ধী এবং মনমোহন সিং ওয়াজ দি প্রাইম মিনিস্টার। সোনিয়া গান্ধী, মনমোহন সিং কিন্তু উনি দলের প্রধান ছিলেন না। দলের প্রধান সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী না হওয়ার পিছনে শুধুই অন্য কারণ থাকতে পারে, ইয়েস, বাট দ্যাট ইজ অলসো ওয়ান অফ দি রিজনস। এবং ওটা দ্যাট অ্যান এক্সাম্পল। সেটা হয়তো অন্য ক্ষেত্রে তারা ইন্ডিয়ার লোক অ্যাকসেপ্ট করে না, কোনো ফরেন ন্যাশনাল স্কেস দেয়ার প্রাইম মিনিস্টার, দ্যাট ইজ অলটুগেদার ডিফারেন্ট ইস্যু। বাট সিস্টেম কিন্তু তাই আছে, এবং এই সিস্টেমটাই এই জুলাই সনদ বা আমাদের মানুষরা চাচ্ছে। বিকজ আমরা দেখেছি যে একই ব্যক্তি যদি প্রধানমন্ত্রী হন এবং একই ব্যক্তি দলীয় প্রধান হন, তাহলে এখানে একটা ওই স্বৈরতান্ত্রিক ভাব এবং ফ্যাসিবাদী মনোভাব চলে আসে একজন লিডারের পক্ষে। মানুষের মনের মধ্যে হয়তো প্রধানমন্ত্রীকে বা একজন সরকার প্রধানকে যদি অ্যাবসলিউট ক্ষমতা না দেওয়া হয়, তাহলে তো তিনি কোথাও নিয়ন্ত্রণ করতে পারবেন না। না, উনি তো সরকার প্রধান হবেন, কিন্তু সরকার প্রধান হলে ওনাকে দলীয় প্রধানের পদ থেকে সরে যেতে হবে, এটাই বলা হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। আলফা জানাম আপনার বিশ্লেষণ এই বিষয়ে। হ্যাঁ, প্রথম হচ্ছে যে পিআর পদ্ধতি নিয়ে যেটা আপনি শুরু করেন, পিআরের পার্লামেন্ট এখানে সম্ভবত পিআরের বিষয়টা আলোচনা আসবে যদি পার্লামেন্টের উচ্চকক্ষ হয়, সেইটাতে পিআর। নিম্নকক্ষের জন্য বা আমাদের পার্লামেন্টের জন্য পিআর বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে না। কারণ হচ্ছে এখানে আপনার একটা হচ্ছে যে এর ফলে এই মনোনয়নটা আরও দলীয়, আরও করাপশনের মধ্যে যাবে। মানে পার্টির ডিসাইড করবে যে কে এখানে যারা ভোটার তাদের সরাসরি অংশগ্রহণের প্রক্রিয়াটা না থাকা, এটা আমাদের দেশের জন্য আমার মনে হয় না যে এটা ভালো কোনো পদ্ধতি হবে নিম্ন। তবে যদি উচ্চকক্ষে হয় সেক্ষেত্রে পিআর হওয়া বাঞ্ছনীয়। কারণ এখন যেটা আছে যে আমরা যে নারী পার্লামেন্টের সংরক্ষিত নারী আসনের ভিত্তিতে এই পদ্ধতিটা ঠিক না। সেক্ষেত্রে মানে তাহলে তো একই জিনিসই হলো, শুধু সরকারের ব্যয় বাড়বে উচ্চকক্ষের নামে। মানে আপনি 300-র বিপরীতে বা 100 বিপরীতে ভাগ করে যদি দেন, তাহলে এখন যেরকম আছে এটাই শুধু কিছু লোক সংখ্যা বেড়ে আপনার সরকারের ব্যয় বাড়বে। আর যদি পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে নেওয়া হয় তাহলে দলগুলোর ভয়েসটা অনেক বাড়বে, একটা সরকারের উপর পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে এক ধরনের চাপ থাকবে। এই দিক দিয়ে আমার মনে হয় যে যদি উচ্চকক্ষের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয় তাহলে উচ্চকক্ষে পিআর পদ্ধতি হওয়াটা বাঞ্ছনীয় হবে। এইটা পিআর সংক্রান্ত বিষয়ে আমার মত। আর জুলাই সনদের বিষয়টা, এটা আমার মনে হয় যে এটা রাজনৈতিক দলগুলোর একটা নৈতিক দায়িত্ব রয়েছে। এত বড় অভ্যুত্থান হওয়ার পর আমরা তো মানুষ শুধুমাত্র একটা সরকার পরিবর্তনের আকাঙ্ক্ষায় এই এত বড় অভ্যুত্থানের লক্ষ্য হওয়া উচিত না যে এটা চলে গেছে, এটা নির্বাচন হবে, আরেকটা সরকার হবে। আমরা তো কিছু রিফর্ম দরকার, এবং রিফর্মগুলো পলিটিক্যাল পার্টিই করবে, পার্লামেন্টেই হবে, এবং এটা চলমান প্রক্রিয়া। সো যে মানুষের যে আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলোর জন্য জুলাই সনদের বিষয়গুলো, যেমন ধরেন এই যে ক্যাটার গভর্নমেন্ট ব্যাক করানো, এটা তো বিএনপির বা অন্যান্য রাজনৈতিক দলগুলো জুলাই সনদেও এটাকে
গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এগুলো বিষয়ে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর দ্রুত ঐক্যমত্যে আসা উচিত এবং আশা করি যে আসতে পারবে আর কি। যদিও আমরা একটু মতবিরোধ দেখছি, তো এত বড় সিদ্ধান্তের ক্ষেত্রে মতবিরোধটা কিন্তু অস্বাভাবিক কিছু না। এটাকে আমরা যত বড় করে দেখব তত মনে হবে এটা বড়। আর যদি ওই মানে স্পেকট্রামে দেখি যে না এত বড় একটা অভ্যুত্থান হচ্ছে, রাজনৈতিক দলগুলো স্ক্যাটার হচ্ছে, গত 18 বছর তো কোনো রাজনৈতিক কার্যক্রমই ছিল না, তাই না? তো সেখানে সবগুলো দলগুলোকে একটা ঐক্যমতের জায়গায় আসতে তো একটু সময়ও দিতে হবে। আমরা আশা করি যে এগুলো সমাধান করতে পারব। ধন্যবাদ আপনাকে জাহিরুল আলম। নির্বাচন এর জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব জরুরি। এখন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন বিবেচনা করছেন, বা নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হওয়া দরকার? আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা আছে সেটা আমি বলবো যে খুব মানে পূর্বের অবস্থা বা একটা ভালো যেভাবে থাকলে একটা দেশ ভালোভাবে চলে সেভাবে কাজ কিছু ত্রুটি থাকতেই পারে। বিকজ আমি দেখেছেন যে আমাদের পুলিশের প্রবলেম আছে, তারা অনেক চলে গেছে, নষ্ট হয়ে গেছে, ওদের এখনও ঠিকমতো আসে নাই। তারপরে অন্যান্য অ্যাডমিনিস্ট্রেশন, এরাও সেই ফ্যাসিবাদের অ্যাডমিনিস্ট্রেশন রয়ে গেছে। সো এদেরকে দিয়ে যে বর্তমান সরকার এখনও দেশটাকে সুন্দর করে চালিয়ে যাচ্ছে, এটা বিরাট ক্রেডিট বলা যায় তাদেরকে। এরপরে বলেছে আর্মি থাকবে ইলেকশনের সময়। আর্মি যদি গ্রাউন্ডে থাকে ইলেকশনের জন্য, আমি বোধ করি যে কোথাও মানে অঘটন বা অনিয়ম অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটবে ইলেকশনের সময়, এটা আমার ব্যক্তিগতভাবে মনে করি না। তাছাড়া কদিন আগে বোধহয় একটা কোথায় দেখেছিলাম, আমাদের সেনাপ্রধান, বর্তমান সেনাপ্রধান একটা বলেছিলেন যে হাউ অ্যাবাউট ডুইং ইলেকশনস ইন ডিভিশন ওয়াইজ। এক একদিন একটা ডিভিশন করলে আমাদের ফোর্স আমরা বেশি দিতে পারবো, ইচ অ্যান্ড এভরি পোলিং সেন্টারে আমরা লোক দিতে পারবো, আনসার, পুলিশ এবং মিলিটারি, সো দ্যাট ইট উইল বি ডান অ্যাবসলিউটলি পিসফুলি উইদাউট এনি ওয়ারিজ, যাতে ভোটাররা নিশ্চিন্তে ভোট কেন্দ্রে আসবেন, তাদের ইচ্ছা মতো ভোট দিবেন, তারা চলে যাবেন। ধন্যবাদ আপনাকে। আলফা জানাম, বিসিবির নির্বাচনে তামিম ইকবাল একজন প্রার্থী ছিলেন এবং তার অনুসারে কিছু ছিল। 16 জন প্রার্থী পদত্যাগ প্রার্থিতা প্রত্যাহার করেছেন, 6 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমরা সাম্প্রতিক সময়ে 3টি নির্বাচন দেখেছি জাতীয় নির্বাচনের আগে, ডাকসু, জ্যাকসু এবং বিসিবি। এটা ছোট ছোট নির্বাচন থেকে তো বড় নির্বাচনের আন্দাজ করা যায়, আন্দাজ করাও হয়। এই নির্বাচনে যারা নির্বাচন আয়োজন করেছেন তাদের অবস্থান কেমন দেখলেন, বা এই নির্বাচন কি মেসেজ দিচ্ছে? আপনি যদি ডাকসু এবং জাকসু নির্বাচনের কথা বলেন, সেটা তো মোরলেস ভালো নির্বাচন হয়েছে। তো ছোটোখাটো কিছু অভিযোগ এগুলো আসবেই। 39,000 ভোটারের ভোট দিয়েছে, ভোটার দিক থেকে কিন্তু কোনো কমপ্লেইন আসেনি যে আমরা ভোট দিতে পারিনি বা আমার ভোট আরেকজন দিয়েছে বা জালিয়াতি হয়েছে, এই ধরনের ঘটনা হয়নি। যেমন যে ব্যালট পেপার ছাপানো নিয়ে একটা অভিযোগ আসছে, এগুলো হচ্ছে যে টেকনিক্যাল ইস্যুস। ব্যালট পেপারটা একটা প্রেসে ছাপানো হয়েছে, যেটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ভেন্ডর আরেক থার্ড পার্টিকে দিয়ে ছাপিয়ে নিয়েছে, যেটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অবহিত ছিল না। কিন্তু ওই প্রেসে ছাপানোর কারণেই ব্যালটে জালিয়াতি হয়েছে এমন না, কারণ ব্যালট পেপারটাকে আরও 5টা স্টেপে করা হয়েছে। তারপরে ওটা মেশিন রিডেবল ছিল। একটা প্রেসে ছাপানোটাই কিন্তু মূল ব্যালট না, ওইটাকে মেশিন রিডেবল করতে হয় অনেক কিছু। সো এইটা কিছুটা এগুলো টেকনিক্যাল এরর বা নজরদারিজনিত সমস্যা। কিন্তু ডাকসুতে কোনো ভোট কারচুপি হয় নাই বা কোনো ভোটার এসে কমপ্লেইন করে নাই যে আমি ভোট দিতে পারি নাই, ফলে এটা মোরলেস খুবই ভালো ভোটে হয়েছে। জাকসু ইলেকশনও ভালো হয়েছে। বিসিবির ইলেকশন এগুলো আমি মনে করি আরও ফেয়ারলি হলে ভালো হওয়া উচিত ছিল, পার্টিসিপেটরি হওয়া ছিল। আপনি দেখেন এগুলোর সাথে তো এক ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে। হয়তো এটা ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভোটের সাথে রাজনীতির কী সম্পর্ক, এই ধরনের কথা থাকলেও এগুলোর একটা রাজনৈতিক প্রভাব থাকেই। সরকারেরও প্রভাব থাকে, সরকার রাজনৈতিক দলের মন্ত্রণালয়ের প্রভাব থাকে। হ্যাঁ, মন্ত্রণালয়ের প্রভাব থাকে। আচ্ছা, এখানে মনে হয় যে রাজনৈতিক দলগুলোর একটা ইনভলভমেন্টটা অনেক বেশি মাত্রায় ছিল আর কি। তো এগুলো অন্তত আমি মনে করি যে এই বিসিবির ইলেকশন দিয়ে ন্যাশনাল ইলেকশনকে আপনি কম্পেয়ার করার কোনো খুব একটা যুক্তিসঙ্গত হবে না। কিন্তু আপনি ডাকসু বা জাকসু ইলেকশন যেখানে অনেক ভোটার, তারপরে এটাও আমার মনে হয় না যে জাতীয় নির্বাচনে রিফ্লেকশন ঘটে, কারণ এখানেও একটা এজ ফ্যাক্টর আছে। এটা নির্দিষ্ট বয়সের ভোটাররাই তো ভোট দিয়েছে। জাতীয় ইলেকশনে তো আপনার নানান ফ্যাক্টর আছে,
লোকজনের চাওয়া পাওয়ার হিসাব আলাদা আছে, কনস্টিটিউয়েন্সি ভিত্তিক হিসাব আছে, জি। ক্যান্ডিডেটের ব্যাপার আছে, বহু ফ্যাক্টর কাজ করবে। ফলে এই ধরনের একটা ছাত্র সংসদ নির্বাচন বা ক্রিকেট বোর্ডের নির্বাচন দিয়ে আপনি একটা পুরো নির্বাচনী প্রক্রিয়া যাচাই বাছাই জি। আমরা করতে পারবো না। আপনাকে ধন্যবাদ। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জহুরুল আলম, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।